পালানোর জন্য কিন্তু আর বেশি সময় হাতে নেই। অবশ্যই সকলের জন্য এই কথাটা নয়। তাহলে এই কথাটা কাদের জন্য প্রযোজ্য? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গে আগমন, 3 দিনের সেই সফর, এবং সেই সফরের উত্তরবঙ্গ থেকে শুরু করে এই দক্ষিণবঙ্গ পর্যন্ত, তার সাথে সেই সফরের গুরুত্বপূর্ণ যে কর্মসূচি ছিল সেটি ছিল আমুল কোম্পানির বিশাল বড় যে তার কর্মযজ্ঞ, তার শিলান্যাস। এগুলো তো সকলে জানছেন। কিন্তু এই পালানোর কথাটা যেটা দিয়ে শুরু করলাম, যেটা নিয়ে আমরা লাগাতার মানুষের ভাষায় কথা বলে যাই, আমাদের এই রাজ্যের আর আমাদের এই দেশের সব থেকে বড় বিপদের সেই কথাটা, সেটার নাম হচ্ছে অনুপ্রবেশ। আর এই পালানো, যাদের হাতে আর খুব বেশি সময় নেই, কিন্তু তাদের নাম হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। সত্যি 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 আর খুব বেশি সময় কিন্তু হাতে অবশিষ্ট নেই। আর যে তথ্য উঠে আসছে এখনো পর্যন্ত, সে তথ্যটা যথেষ্ট আনন্দের, উৎসাহব্যঞ্জক। কাদের জন্য? দেশপ্রেমিকদের জন্য, রাষ্ট্রবাদীদের জন্য, এবং আমাদের দেশের এই নাগরিকদের জন্য। বন্দে মাতরম। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গে আগমন, প্রথমেই উত্তরবঙ্গের বর্ডারে বিএসএফ এর সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিং, বর্ডার পরিদর্শন। কিন্তু এই যে ফেন্সিং, এই যে বর্ডার, এই বর্ডার কিন্তু আগের বর্ডারের তুলনায় অনেক বেশি প্রযুক্তি সম্পন্ন। সেই প্রযুক্তি নিয়ে অবশ্যই এই চ্যানেলে আলোচনা করব না, যদিও যে সমস্ত তথ্যগুলো সাধারণ সংবাদ মাধ্যমে এসেই যায়, সেগুলোর মধ্যে রয়েছে ড্রোন নজরদারি, স্মার্ট বর্ডার ফেন্সিং, যেখানে অবশ্যই এআই প্রযুক্তির অন্তর্ভুক্তি থাকবে, ক্যামেরা প্রযুক্তির অত্যাধুনিকীকরণ থাকবে, এবং সেখানে ভারতবর্ষ বিশ্বের অন্যতম একটি অগ্রগণ্য দেশ, প্রযুক্তির ক্ষেত্রে তো বটেই, প্রতিরক্ষায়ও। এখন ব্যাপার হচ্ছে যে তথ্যটা উঠে আসছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি গুজরাট যখন সফর করছিলেন, এই আমাদের পশ্চিমবঙ্গ ভোটের ঠিক পরে পরে, সেখান থেকে তিনি ঘোষণা করেছিলেন 10,000 মতো বাংলাদেশি প্রতিদিন ফেরত যাচ্ছে। সেই তথ্যটা নিয়ে অনেকে ভুরু কুঁচকেছিলেন। হতেই পারে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। এখন আমরা তার পাশাপাশি একটা প্রত্যক্ষ চিত্রও কিন্তু দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের হাকিমপুর বর্ডারের অংশটায়। এখন যেগুলো চিহ্নিত চেকপোস্ট, সেখানে মিডিয়ার ভিড়, সেখানে ক্যামেরার ভিড়, সেখানকার ভিডিও, সেটাই যথেষ্ট ছিল, সেটাই অনেক কিছু দেখিয়ে দিচ্ছিল যে কত কত সংখ্যায় ওই মুম্বাইয়ের গরিবনগর এলাকা থেকে শুরু করে অন্যান্য রাজ্য থেকে হাওড়া স্টেশন হয়ে হাকিমপুর, এটা চোখে দেখা যাচ্ছিল। আর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তখন সদ্য দায়িত্ব নিয়েছেন। আর দায়িত্ব নিয়ে তিনি প্রথম যে কাজগুলির মধ্যে অন্যতম ঐতিহাসিক কাজটা যেটা করেছিলেন, সেটা হচ্ছে ফেন্সিং এর ডিক্লারেশন। প্রথম ঘোষণাগুলির মধ্যে অন্যতম বর্ডার ফেন্সিং। এখন সেই মাননীয় শুভেন্দু অধিকারী তিনি কি বললেন, যে হাওড়া স্টেশন থেকে আরপিএফ কে বলা আছে এদেরকে আর কোর্টে পাঠাতে হবে না, ওসব প্রসেসের দরকার নেই, সোজা বিএসএফ এর হাতে তোলো, সোজা ওপারে পাঠিয়ে দাও। আদর যত্ন করে এই দেশে তাদেরকে পুষে রাখা হবে না। আর তার সাথে সাথে তিনি যেটা করলেন সেটা হচ্ছে ডিটেনশন সেন্টার। সেখানেও ভর্তি হচ্ছে যারা বুদ্ধিমান নয়, তাদের সেখানে আস্তে আস্তে ভর্তি চলছে। এখন এই সংখ্যাটাকে যদি ভাবেন,
10,000 প্রতিদিন। আর এই সরকার এই মুহূর্তে যে কদিন গঠিত হয়েছে সেটাকে যদি আপনি 30 দিনে ভাবেন তাহলে হয়ে যাচ্ছে 10,000 ইন্টু 30, 3 লাখ। 3 লাখ এখানেই। এটা গৃহমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহের দেওয়া তথ্যকে গুণ দিয়ে যেটা জানা যাচ্ছে। কিন্তু এ বাদে বন বাদার নদী পার হয়ে লাফ মেরে ঝাঁপ মেরে সেটার পরিমাণ কত, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সেটা কখনোই 12 থেকে 15 লাখের কম নয়। এবং এই মানুষের ভাষাতে আমরা তুলে ধরেছিলাম যে জামাতের কনসেন্ট্রেশনটা ঠিক কোন জায়গাটায়। বাংলাদেশি জামাতের, ওদের ভোটে জেতা, বাংলাদেশের নির্বাচনে 71টা আসনের মধ্যে যেটা জিতেছে ওরা বাংলাদেশে, তার মধ্যে 68 থেকে 70টা আসন এই মালদা মুর্শিদাবাদ, সব থেকে বেশি উত্তর 24 পরগনায় এবং দক্ষিণ 24 পরগনায়, একদম বর্ডার সংলগ্ন অংশে। আর এই বর্ডার সংলগ্ন অংশগুলো কোথাও ডাঙা বর্ডার, কোথাও নদী বর্ডার, কোথাও নদী এতটাই সরু যেটা খাল মনে হয়, আবার যেখানে জঙ্গলটাও আছে, মানে সুন্দরবন। ওদিকে কাশ্মীরে যেমন পাহাড়ি অঞ্চলকে পাকিস্তানি অনুপ্রবেশকারীরা ব্যবহার করেছে, ভূপ্রকৃতিকে, দুর্গম ভূপ্রকৃতিকে, তেমনি এখানে এই পশ্চিমবঙ্গকে ব্যবহার করেছে এই বন জঙ্গল খাঁড়ি এই অংশটাকে, এই দুর্গম ভূপ্রকৃতিকে। এবং সেটা যখন ধীরে ধীরে আমরা দেখতে পাই, অবশ্যই দীর্ঘদিন ধরে এই জিনিসটা সরকারের কানে তোলবার অন্তত মানুষের ভাষা থেকে আমি তো অন্তত চেষ্টা করেছি, কিন্তু সেখানে কানে তুলবে কে? যিনি নিজে তাদের আশ্রয়দাতা, সেই মুখ্যমন্ত্রী, আগের প্রাক্তন, তিনবার মানে 3 রকম জায়গায় এই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে হেরে হারের হ্যাট্রিক করা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রয়দাতা, তার গুণধর ভাইপো এদের আশ্রয়দাতা। আর এর ফলবশত বিভিন্ন জায়গায় যে মডেলটা গড়ে উঠেছিল তারই বড় বড় ডন, সেটা জাহাঙ্গীর হোক, পুষ্পা, শওকত মোল্লা হোক, ওইটা গেল উত্তর 24 পরগনা, এই দক্ষিণ 24 পরগনায়, উত্তর 24 পরগনাতে এরকম প্রচুর 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 আছে। কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত বর্ডারে এরা বসেছিল, আছে, এখনো আছে, জেলে ঢুকছে। এবার আসি আসল জায়গাটায়। এই যে অনুপ্রবেশ এবং তাতে সরকারের প্রথম নজর, প্রধান এজেন্ডা, এইটা প্রথম বুঝে উঠতে পারেনি এই অনুপ্রবেশকারীরা, এই জিহাদিরা, এই জামাতি জিহাদি, আল কায়দা, আইসিস, হিজবুল মুজাহিদিন, অলটোগেদার অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী, এরা বুঝে উঠতে পারে। কিন্তু এই ইন্টেন্সিভ যে রেড গুলো হবে, ধরপাকড়টা অতটাই ছানবিন করে হবে, এরা প্রথমটাই ভেবেছে দূর, ও সরকার পাল্টেছে তো কি হয়েছে, আমরা আমাদের মতোই থাকবো। আর তাদের ভোট ব্যাংক, তাদের যে ভোট ব্যাংক বলে মনে করতো যারা, ওই কয়েনের এপিটোপিট কংগ্রেস, তৃণমূল আর বাম, তারা নেমে পড়লো মাঝখানে হঠাৎ করে ঘোলা জলে মাছ ধরবার জন্য। তাদের নিয়ে যদি আবার একটা আন্দোলন করা যায়, দেখা গেল সে গুড়ে বালি না বোল্ডার, ও হবে না। কারণ ওই অনুপ্রবেশকারীরাও এবার বুঝে গেছে, এবার যারা বোঝেনি তারা বুঝে যাক। সেটা কি হবে না, লাভ নেই তো এখানে থেকে কিছু। আগে বাংলাদেশের যে বিজিবি যেটা আছে, ওদের বর্ডারের যে ফোর্স, বাধা টাধা দিচ্ছিল, গ্রামবাসীরা এসে বিএসএফ কে ধাক্কাধাক্কি করা ইত্যাদি ইত্যাদি করছিল। এবার আমাদের কাছে যেটা খবর, এর মাঝখানে একটা মিটিং হয়ে যায় বিএসএফ এর সাথে বিজিবির,
এবং ভারত সরকার থেকেও পরিষ্কারভাবে এবার অবস্থানটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, ভাই ভালোয় ভালোয় নাও, আর তা না হলে আবার ওই বাণিজ্য পথগুলো আবার বন্ধ হতে শুরু করবে, এয়ারপোর্টে বাণিজ্য পরিষেবা বন্ধ হবে, জল বন্দরগুলো ব্যবহার করা বন্ধ হবে, চাল যাবে না, ডাল যাবে না, চিনি যাবে না, আরো আরো সবকিছুই যাবে না। 48 ঘন্টা 72 ঘন্টা যদি বন্ধ হয়ে যায় তাহলেই হাঁসফাঁস অবস্থা শুরু হয় এদের। আর ওদিক থেকে আসার ভিসা বন্ধ হয়ে যাবে, এই মেডিকেল ভিসা বন্ধ হয়ে যাবে, আবার যেতে পারে আগে যেমন বাড়াবাড়ি হয়েছিল। কাজে ওখানে রাম মূর্তি কতটা বড় বানানো হলো বলে তাদের ওপর যে অত্যাচার, সেখানেও যেমন আন্দোলনটা হচ্ছে, তেমনি বাপু এদিক থেকে যেটা যাচ্ছে তাদেরকে নাও, আর না নিলে এইগুলো হবে। দেখুন খুব একটা বাধা টাধা দেওয়া টেওয়া কিন্তু এবার থেমে গেছে, নিতে হবে, কিছু করার নেই। আর তার সাথে আসছে যেটা আপনাদের আগের এপিসোডগুলোতে জানিয়েছি, সেন্সাস তো আসছেই, সেন্সাস থেকে শুরু হবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, এনপিআর। আর এই এনপিআর পর্যন্ত দেখুনই না তারপরে সেটা কি হয়, কারণ আমাদের তো একটা নাগরিকত্বের কার্ড লাগবে, পাসপোর্ট নাগরিকত্বের পরিচয় নয়, আধার কার্ড নয়, ভোটার কার্ড নয়, তাহলে আমরা যারা ভারতীয় তাহলে আমাদের একটা চাই, আমরা নিজেরাই চাই যে একটা নাগরিকত্বের সার্টিফিকেট আমরা চাই। তা সেই নাগরিকত্বের সার্টিফিকেটকে কি বলা হয়? যে ডাটা ন্যাশনাল পপুলেশন রেজিস্টারে উঠবে, এনপিআর এ উঠবে, তার থেকে ছানবিন করে আরো ক্রস চেকিং নিশ্চয়ই প্রসেস থাকবে দেশের, তার থেকে একটি ন্যাশনাল সিটিজেনশিপ, ন্যাশনাল রেজিস্ট্রার অফ সিটিজেনশিপের সিটিজেন্স, তার একটা সার্টিফিকেট দিতে ক মিনিট টাইম লাগবে। কাজেই এখানে অলটুগেদার লাভ নেই থেকে, আর কোনো লাভ নেই, সোজা কথা। কাজেই পালাও। অনেকেই আশা দিচ্ছে, অনেক অনেক শক্তি আশা দিচ্ছে, ভাপু থাকো না, ওদিকে এসে গেছে গলার কাঁটা, জেহাদিদের গলার কাঁটা, এফসিআরএ, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেটরি রেগুলেশন অ্যামেন্ডমেন্ট। সেই বিল এই পার্লামেন্ট সেশনে আসছে, ওটা যথেষ্ট পাশ করিয়ে নেওয়ার মতো সংখ্যা এনডিএ সরকারের আছে, ওটা তো কনস্টিটিউশন সংশোধন নয়। আর তার আগে যে সংশোধনটা অলরেডি সেখানে হয়ে রয়েছে নিয়ম কানুনের, তাতেই ত্রাহি ত্রাহি রব, কারণ এই সমস্ত রকমের ফান্ডিং, বিদেশি ফান্ডিংটা এরা পেত, সেটা বিদেশি এজেন্ট ধরা পড়া থেকে বারবার করে প্রমাণিত হয়েছে। খ্রিস্টান মিশনারিদের ক্ষেত্রে ঠিক সেটা যেমন সত্যি, প্রত্যন্ত গ্রামগুলোতে আমি বারবার করে মেনশন করছি খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তরকরণ, এটা একটা বড় সমস্যার বিষয়। এবার তারা দেখুন ট্রেনে বাসে একটা বিশেষ বড় প্রবণতা, সুধী দর্শক বৃন্দ আপনাদেরকে জানাচ্ছি, ট্রেনে বাসে দেখুন এরকম বড় বড় পোস্টার নিয়ে হাতে, অসহায়দের সাহায্য করুন, এই করুন তাই করুন বলে এই পরিমাণটা যেন হঠাৎ বেড়ে গেছে, মাইক খাটিয়ে খাটিয়ে বেরোচ্ছে এরা আবার বিভিন্ন জায়গায়। তেমনি এরা আবার বাড়ি বাড়ি গিয়ে ধর্ম প্রচার না ধর্মান্তকরণের চেষ্টা চালাচ্ছে, তার কারণ বাইরের ফান্ডিংটা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক তেমনি খারেজি মাদ্রাসা, যে মাদ্রাসাগুলোকে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন জঙ্গি তৈরির আঁতুর ঘর, কোট আনকোট, পরবর্তী সরকার সেদিকে নজর দেয়নি। বুদ্ধদেব ভট্টাচার্য সরকার ওই কথাটা বলবার পরে উল্টে গেল, আর পরবর্তী সরকার তার লালন পালন ক্ষেত্র হয়ে দাঁড়ালো। আর এই সরকার কি করছে? এই রিসেন্টলি যেটা হলো, হাসনাবাদ, রামেশ্বরপুর, দেগঙ্গা, হারোয়া সমস্ত খারিজি মাদ্রাসাতে একের পর এক রেড শুরু হয়ে গেছে। আর সেই রেডের থেকে কি পাওয়া যাচ্ছে? অস্ত্র, দেশ বিরোধী কাগজপত্র,
সোনা আর বিপুল মানে টাকার পাহাড়। কাজে এই সব কিছু এবার আর চলবে না, হবে না, ছারখার হয়ে যাচ্ছে। কাজেই দ্রুত ভেঙে পড়াই ভালো এদের পক্ষে। সেটা যারা বুঝছে তারা ভাগছে, আর যারা ভাগছে না তাদের জন্যে এই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে আজকেই ঘোষণা করেছেন, নিউ টাউনের সভাতে জানিয়েছেন, তার সাথে বিশেষ বিশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, অনুপ্রবেশ নিয়ে, নারীদের সুরক্ষা নিয়ে, সমস্ত কিছু নিয়ে তার বিশেষ কিছু বৈঠক হয়েছে, যেটা আগামী বিধানসভাতে তিনি বলবেন না, আজকে অবশ্যই তিনি বলেননি, তিনি বলেছেন সেটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভাতেই করে দেখাবেন। আর তিনি এটাও জানিয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী এত স্পিডে কাজ করছেন যে তিনি নিজেই হাঁপিয়ে উঠেছেন। শুধু দর্শকবৃন্দ, কাজেই এই অনুপ্রবেশ সমস্যা যতক্ষণ না শেষ হবে, এবং শেষ করেই ছাড়বে, একটা অনুপ্রবেশকারীকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি রাখবেন না। একটা অনুপ্রবেশকারীকে, অবৈধ অনুপ্রবেশকারীকে রাখবে না মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কেউ রাখবে না। আরো আঁটোসাঁটো হতে চলেছে। আর এদের যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা গত 2 মাসে তছনছ হয়েছে, গুন্ডা দমন আইন চালু হয়ে গেছে, আগামী দিন কিন্তু আরো ভয়ঙ্কর আসছে এদের জন্য। কি কি আসে? কারণ এরা কিন্তু এই পশ্চিমবঙ্গের মাটিতে ঢুকেছে, বিভিন্ন জাল নথি বানিয়েছে, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, আমাদের দেশের নাগরিকদের সন্তানদের কর্ম, জীবিকা, বাসস্থান সমস্ত কিছুতে ভাগ বসিয়েছে, আর দেশেরই সর্বনাশ করে ছেড়েছে। আর সর্বনাশ কাদের করেছে? যেটা ওদের এজেন্ডা, সনাতনীদের। কাজেই এবার তো নিঃশ্বাস নেওয়ার সময়। এবার যা যা কিছু এগোচ্ছে আমাদের নজর থাকবে সেদিকে, সেই আপডেটগুলো আপনাদের জন্য তুলে ধরবার জন্য। আর আপনাদের নজর থাকুক মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, নোটিফিকেশন অন রাখুন, সাবস্ক্রাইব করুন। অবশ্যই অবশ্যই আপনাদের কাছ থেকে সাবস্ক্রিপশন আশা করছি। আর আপনাদের সঙ্গে দেখা হবে সামনের এপিসোডে। বন্দে মাতরম। নমস্কার।